অনেক বছর আগে এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে দুইজন বন্ধু থাকত, এক উট আর এক জেব্রা। জেব্রার নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার ছিল। আরে এ কি, এই উটটা তো দেখতে একদম বিচ্ছিরি। আমরা কি গিয়ে কাদার মধ্যে খেলতে পারি জেব্রা? একদমই না, তুমি যাও যদি তোমার যাওয়ার ইচ্ছে হয়ে থাকে। আমার গায়ের সাদা কালো দাগগুলো একদম নোংরা হয়ে যাবে। আমি কি কোনো ভুল করেছি জেব্রা? আমি এখন একটু ব্যস্ত আছি উট। জেব্রার হঠাৎ কি হলো? ও কেন এরকম ব্যবহার করছে? কিছুদিন পর জঙ্গলে এতটুকুও বৃষ্টি হলো না, চারিদিকে একবারে শুকিয়ে গেল। জঙ্গলের কোথাও এতটুকু জল ছিল না, সবাই জলের জন্য ছটফট করতে লাগলো। জল জল, এখানে কোথাও জল নেই, চারিদিকে জল সব শুকিয়ে গেছে। এ কি, বিলের পুরো জল শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে ডঙ্কি? তুমি আমাকে একটু জল খাওয়াবে না ডঙ্কি? ওরে বাপরে বাপ, নিজেই আমি জল না খেয়ে মরতে বসেছি আর তুমি জল চাইছো? লা 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 লা। উট ভাই, আরে জেব্রা, কি হয়েছে কি হয়েছে আমার ভাই? চারদিক শুকিয়ে গেছে, কোথাও জল নেই। মনে হচ্ছে জল পিপাসায় আমি মরে যাব। এরকম বলো না, যতক্ষণ আমি আছি ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। কেন, তোমার কাছে কি জল আছে? তুমি তো একদম সুস্থ। হ্যাঁ আছে, কিন্তু আমি তোমাকে সেটা দিতে পারবো না। ও না, তুমি প্লিজ এমনটা করো না। না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে জল দিতে পারবো না, কারণ ওটা আমার কুঁজে আছে। কুঁজে? এই যে বিশ্রী জিনিসটা আমার পিঠে দেখতে পাচ্ছো, এটা কুঁজ। এখানে জল আছে, আর আমি 1 মাস এই কুঁজের জল খেয়ে বেঁচে থাকতে পারবো। ওহো, তাহলে আমি এখন কি করব? তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের কাছে নিয়ে যাব। সত্যি বলছো? তুমি কি এরকম জায়গা চেনো? হ্যাঁ একদম, আমি বালিতে থাকতে অভ্যস্ত। এই জলের উৎসটা আবার কি? এই জলের উৎসটা হচ্ছে এমন একটি জায়গা যেখানে অনেক জল থাকে। আমি ঠিক খুঁজে নিব। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার পিছনে এসে লুকো। এটা আবার কি? এটা বালির ঝড়। এই বালির ঝড়ে তোমার কেন ক্ষতি হলো না? এই যে দেখছো না আমার বিশ্রী চোখের পাতা, আর এই চোখের পাতায় এই ঝড় থেকে আমাকে রক্ষা করে। আর আমার চামড়াটাও বেশ মোটা। আ উ ইস, এখানের বালি খুব গরম। গরম বালিতে আমি একদম হাঁটতে পারছি না। তোমার কি গরম লাগছে না? না একদম না, আমার এই খুর বালির উপর হাঁটার জন্যই তৈরি। শোনো, তুমি আমার পিঠের উপরে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কি বলছো এসব? তুমি এসব কিভাবে করতে পারবে? হ্যাঁ আমি করতে পারবো, আমরা এগুলোতেই অভ্যস্ত। আমরা উটরা বেশ শক্তিশালী। মরুভূমির যাত্রাতে আমরা পিঠের উপর উঠিয়েই মানুষকে নিয়ে যাই। এই নাও, তোমার জলের কাছে চলে এসেছি। প্রাণ ভরে খাও এখন বন্ধু। ধন্যবাদ আমার বন্ধু, আমার প্রাণ বাঁচানোর জন্য। আমি এখন বুঝতে পারলাম সৃষ্টিকর্তার সৃষ্টি আসলেই খুব সুন্দর। আমি উটকে বিশ্রী বলে গাল দিয়েছিলাম, কিন্তু সেই জল খাইয়ে আমার জীবন রক্ষা করলো। গভীর ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের পাশে একটা ছোট্ট মাঠ, আর সেখানে বাঁধা আছে একটা গরু। এমন সময় হঠাৎ করে সেই জঙ্গল থেকে একটা মস্ত হিংস্র বাঘ বেরিয়ে এলো। সেখান থেকে বের হয়ে বাঘ গরুকে দেখতে পেল, আর সে গরুকে বলল, এই গরু, আমি তো তোকে খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমাকে খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর ওসব জেনে কাজ কি? আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি এখন তোকে খাবো। সে না হয় তুমি আমাকে খাবে, কিন্তু তুমি যদি এখন আমাকে খাও তোমার তো বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাচ্ছিস তুই?
দেখোই না আমার মালিক কিভাবে আমাকে খুঁটোর সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি খেতেই পারছি না। নাগালের মধ্যে যেটুকু ঘাস পেয়েছি তা সেই কখন খেয়ে নিয়েছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও, তাই বুঝি? তোর মালিক তো দেখছি খুব বোকা। তুমি ঠিক বলেছ বাঘ মামা। আমি রোজ এত দুধ দিই, তা খেয়েও লোকগুলোর বুদ্ধি হয় না। তোর এত ঘ্যানর ঘ্যানর আমার একদম ভালো লাগছে না। তোকে আমি এখনই খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি একটা কাজ করবে। সেটাতে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি। তুমি আমার দড়িটি খুলে দাও। আমি মাঠের ঘাসগুলো খেয়ে পেটটা ভরিয়ে নিই আর শরীরে মাংস বানিয়ে নিই। তারপর তুমি আমাকে খেও। এখন খেলে তুমি হাড় হাড্ডি ছাড়া কিছুই পাবে না। আগে ঘাসগুলো খেয়ে নাদুস নুদুস হয়ে নি, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা মন্দ না। আমি তোর দড়ি খুলে দিচ্ছি, তুই ঘাসগুলো খেয়ে নে। তারপর বিকালে এসে আমি তোকে খাবো। তবে কোনো চালাকি করিস না যেন, মনে থাকবে? হ্যাঁ বাঘ মামা, খুব মনে থাকবে। তারপর বাঘ দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। তারপর বিকেলে বাঘ এলো আর বলল, কি সব ঘাস খেয়েছিস? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি। তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন? এত তাড়াতাড়ি খেলে আমার বদহজম হয়ে যাবে, আর শরীরে যেটুকু মাংস আছে সেটুকুও ঝরে যাবে। তুমি একটা কাজ করো বরং। আবার কি কাজ? তুই তো আমাকে খুব খাটিয়ে নিচ্ছিস। না না, তেমন খাটুনির কাজ নয়। তোমাকে আমি বলছি, দাঁড়াও। কাল তো আমার মালিক আমাকে আবার খুঁটোর সাথে বেঁধে রেখে যাবে। তুমি এক সময় এসে আমার দড়িটা কেটে দিয়ে যেও। আমি অনেক অনেক ঘাস খেয়ে শরীরে অনেক মাংস করে নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে থাকে যেন কাল বিকেলে আমি তোকে খাবোই। অবশ্যই খাবে, 100 বার খাবে। তুমি একদম চিন্তা করো না মামা। পরের দিন বাঘ বন থেকে এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল। তারপর বাঘ বিকেলে মাঠে এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। গরু, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস। আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর। আমার সাথে কি ইয়ার্কি করছিস? সে কি মামা, তোমার সঙ্গে ইয়ার্কি করব কেন? আমি তো সারাক্ষণ ঘাস খেয়েই যাচ্ছি। এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি চারটিখানি কথা? আর শেষ না করলেও তো হবে না। তুমি কাল এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও। কাল আরো অনেকটা ঘাস খেয়ে ফেলবো আমি। কথা দিচ্ছি, আমি 3 দিনের ভেতর সব ঘাস খেয়ে ফেলবো। তারপর তুমি দেখো আমাকে দেখতে কতটা নাদুস নুদুস লাগে। তুমি তখন আমায় 4-5 দিন ধরে খেতে পারবে। এ কয়েকটা দিন ছোটখাটো শিকার মেরে তুমি পেট চালিয়ে নাও। তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে। গরু মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলল। শুধুমাত্র মাঠের কোণে একটি গাছের নিচে কিছু ঘাস বাকি ছিল। পরের দিন বাঘ এসে বলল, আজ তোকে আমি খাবোই। 5 দিন ধরে না খেয়ে আছি। আজ তোর কোনো নিস্তার নেই, আমি খাবোই। হালুম। হ্যাঁ মামা, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তোমার জন্য প্রস্তুত। শুধু খাবার আগে আরেকবার তুমি আমার দড়িটি কেটে দাও। হালুম, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারলি। আরে মামা, রাগ করছো কেন? 5 দিন অপেক্ষা করেছো, আর একটু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো, গাছের তলায় অল্প ঘাস পড়ে আছে, ওটাও খেয়ে আসি। ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমায় পেট ভরে খেও।
ঠিক আছে, আমি তোর দড়ি খুলে দিয়ে আজকে এখানেই থাকবো, আর বনে যাব না। তাড়াতাড়ি ঘাসটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর ঘাস খাওয়া দেখছিল, গরু তাড়াতাড়ি গাছের উপরে উঠে গেল, একবারে উপরের মগ ডালে। সে তো গল্পের গরু, তাই গাছেও উঠতে জানে। ধন্যবাদ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। গত 5 দিন আমি যে খাবার খেয়েছি তাতে মনে হয় আর 1 মাস আমার কিছুই খাওয়া লাগবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাড় তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন যাবৎ না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারল না। শরীর তার খুব ক্লান্ত। বাঘ একদিন সেই গাছের নিচেই রইল গরুর নামার অপেক্ষায়, কিন্তু গরুটি আর নামলো না গাছ থেকে। বাঘটি আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে থাকতে না পেরে বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরুটি সুযোগ বুঝে গাছ থেকে নেমে চলল বাড়ির পথে। অনেকদিন আগের কথা, এক জঙ্গলে এক ধূর্ত আর সুযোগ সন্ধানী শিয়াল বাস করত। তার জঙ্গলে থাকা একটি উটের সাথে বন্ধুত্ব ছিল। তারা দুজন প্রতিদিন নদীর পাড়ে দেখা করত আর অনেক ধরনের গল্প মজা করত। সুযোগ পেলেই দুই বন্ধু নদীর ধারে বসে সুখ দুঃখের গল্প করত। বন্ধু, কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন বলো, তুমি কেমন আছো? আমিও ঠিকঠাক আছি। গল্প করতে করতে তাদের সময় কিভাবে কেটে যেত তারা বুঝতেই পারত না। শিয়াল তার স্বভাবের কারণেই অনেক ধূর্ত আর চালাক ছিল, কিন্তু উট ছিল সহজ সরল আর বোকাশোকা। এমনিভাবে তাদের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। একদিন এক কাক শিয়ালকে বলল, আরে শিয়াল, তুমি জানো নদীর ওপারের ক্ষেতে সব তরমুজ পেকে গেছে। কি বলো, সত্যি নাকি? মিষ্টি আর রসালো তরমুজের কথা শুনে শিয়ালের মুখে পানি চলে এলো। তখন সে তাড়াতাড়ি নদীর পাড়ে গেল আর সেখানে গিয়ে নদী পার হওয়ার বুদ্ধি খুঁজতে লাগলো, কিন্তু তার পক্ষে নদী পার হওয়া সম্ভব ছিল না। উফ, কত বড় নদী! আমি এখন কিভাবে পার হব? আমি তো সাঁতার জানি না, কিন্তু তরমুজ তো আমি খাবই। তরমুজ খাওয়ার ইচ্ছা শিয়ালের মন থেকে সরাতেই পারছিল না। হঠাৎ করে তার বন্ধু উটের কথা মনে পড়ল। আরে, আমার মনে পড়েছে, আমার বন্ধু তো উট। যাই, উটের কাছে যাই, যে ওর কাছে সাহায্য চেয়ে নিই। শিয়াল তখন উটের সাথে দেখা করার জন্য রওনা দিল। উট শিয়ালকে দেখে বলল, এসো বন্ধু, এসো। আজ দুপুরে তুমি আমার এখানে এলে, তা কি মনে করে? আমরা তো বিকেলে নদীর কিনারে মিলিত হই। আমি তোমাকে নদীর ওই পারের তরমুজ ক্ষেতের ব্যাপারে বলতে এসেছি। তা কি বলতে এসেছো শুনি? আমি এটা জানতে পেরেছি যে নদীর ওই পারের সব তরমুজ পেকে গেছে। আচ্ছা, তাই নাকি? আমি তো জানি তুমি তরমুজ খুব পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তরমুজ আমার খুব পছন্দ। মিষ্টি তরমুজ খেয়ে তুমি খুব খুশি হবে, আর তোমার খুশি তো আমারও খুশি, তাই না? আর এত সুন্দর খবর পেয়ে তোমাকে না জানিয়ে আমি কিভাবে থাকতাম বলো? ব্যাস, শোনার পরে দৌড়ে তোমার এখানে চলে আসলাম। উটও তরমুজ খুব পছন্দ করত। ধন্যবাদ বন্ধু, আমাকে বলার জন্য। আমি এখনই তরমুজ খেতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছি। অনেক দিন হয়ে গেছে আমি তরমুজ খাই না। তারপর তারা দুজন তরমুজ ক্ষেতের দিকে রওনা দিল। উট তরমুজ খাওয়ার জন্য জোরে জোরে হাঁটতে লাগলো। তখন শিয়াল বলল, বন্ধু, তরমুজ খেতে আমিও খুব পছন্দ করি, কিন্তু কি করব বলো, আমি তো সাঁতার জানি না। ঠিক আছে বন্ধু, ব্যাপার না, তুমি তরমুজ খেলেই ভাববো আমার খাওয়া হয়েছে। কেমন কথা বলছো বন্ধু? আমি কি তোমাকে একা রেখে তরমুজ খেতে যেতে পারি? তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে আমার পিঠের উপর বসিয়ে নদীর ওপারে তরমুজ খেতে নিয়ে যাব। তারপর আমরা দুজন মিলে খুব মজা করে তরমুজ খাবো, ঠিক আছে? উটের এমন কথা শুনে শিয়াল খুব খুশি হলো।
উট শিয়ালকে তার পিঠে বসিয়ে নদী পার হতে লাগলো। আরে বন্ধু, তুমি কত সহজে নদী পার হয়ে যাচ্ছ! বাহ, আমি খুব মজা পেলাম। হা হা হা। ঠিকই বলেছ শিয়াল বন্ধু, শরীর বড় হওয়ার কোনো না কোনো লাভ তো উঠানোই উচিত, তাই না? তারপর দুজন নদী পার হয়ে তরমুজ খেতে পৌঁছে গেল। তুমি ঠিক বলেছ শিয়াল বন্ধু, তরমুজগুলো খুব মিষ্টি আর সুস্বাদু। এভাবে তারা দুজন বসে বসে তরমুজ খেতে লাগলো। যখন তরমুজ খেতে খেতে শিয়ালের পেট ভরে গেল, তখন খুশির ঠেলায় শিয়াল হুক্কা হুয়া করতে লাগলো। তখন উট শিয়ালকে চুপ করানোর চেষ্টা করতে লাগলো। আরে আরে, এ কি করছো শিয়াল বন্ধু? তুমি এত জোরে চিৎকার করছো কেন? এখনো আমার পেট ভরেনি তো। তাতে আমি কি করব? আমি আর থাকতে পারছি না, আমার পেট তো একদম ভরে গেছে। দেখো শিয়াল বন্ধু, আমার পেট তো এখনো ভরেনি। তুমি আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আমাকে আরেকটু খেতে দাও, আর নদী পার হওয়ার সময় যত খুশি হুক্কা হুয়া করো। কিন্তু আমার পেট তো ভরে গেছে, তাই না? এই জন্য আমি আর চুপ করে থাকতে পারছি না। শিয়াল উটের কথা মানলো না, সে হুক্কা হুয়া করতেই থাকলো। আর শিয়ালের ডাক দূরে থাকা কৃষকের কান পর্যন্ত পৌঁছে গেল। সে বুঝে গেল খেতে কেউ ঢুকে পড়েছে। আরে কে কে আমার তরমুজ খেতে? এখনই আমি আসছি, দাঁড়া। সে হাতে একটি লাঠি নিয়ে ক্ষেতের দিকে রওনা দিল। শিয়াল দূর থেকে কৃষককে আসতে দেখে দৌড়ে এক ঝোপের দিকে পালিয়ে গেল। কিন্তু উটের বিশাল শরীরের কারণে কোনো ঝোপের মধ্যে লুকানো তার সম্ভব হলো না। এজন্য সে ওখানেই দাঁড়িয়ে থাকলো। কৃষক তার ক্ষেতে উটকে দেখে ভীষণ রেগে গেল। আরে আরে, উট তো আমার সারা ক্ষেত বরবাদ করে দিয়েছে, দাঁড়া, এখনই তোকে মজা দেখাচ্ছি। এই বলে কৃষক তার লাঠি দিয়ে উটকে মারতে শুরু করলো। আর মারতে মারতে ক্ষেত থেকে উটকে বের করে দিল। আর কখনো আমার ক্ষেতে আসার সাহস দেখাস না, বুঝলি? এমন পিটুনি খেয়ে উট ক্ষেতের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে উটের কাছে চলে আসলো। শিয়ালকে দেখে উট রাগী গলায় বলল, আরে শিয়াল, তরমুজ খেয়ে যখন তোমার পেট ভরেই গেল, তখন তোমার অত জোরে চিৎকার পাড়ার কি দরকার ছিল? তোমার চিৎকার শুনে কৃষক মাঠে চলে এসেছিল আর আমাকে অনেক পিটিয়েছে, আর এসব কিছু তোমার কারণেই হয়েছে। তখন শিয়াল বলল, উঠ বন্ধু, আমাকে মাফ করে দাও, আমার কারণেই তোমাকে মার খেতে হলো। আরে, যখন আমি তরমুজ খাচ্ছিলাম তখন আমার পেট তোমার আগেই ভরে গিয়েছিল, বুঝলে? আর যখন আমার পেট ভরে যায়, যতক্ষণ না আমি হুক্কা হুয়া করি ততক্ষণ আমার পেটের খাবার হজম হয় না। কিন্তু আমার পেট তো তখনও ভরেনি, তাই না? আর তুমি তোমার খাবার হজমের কথা চিন্তা করছিলে, তখন কি তোমার আমাদের বন্ধুত্বর কথা একটুও মনে হলো না? মনে তো ছিল, কিন্তু আমি কি করতাম বন্ধু? কি করতাম মানে? তোমার শুধু নিজের কথাই চিন্তা ছিল, আমার কথা ছিল না? শিয়ালের কথা শুনে উট মনে মনে খুব রাগ করলো, কিন্তু তখন সে চুপচাপ ছিল। সে কোনো কথা না বলে নদীর দিকে এগিয়ে গেল। তার পিছন পিছন শিয়ালও চলতে লাগলো। এভাবে তারা দুজন নদীর কিনারায় পৌঁছে গেল। তারপর শিয়াল উটের পিঠে চড়ে বসলো। এত মার খাওয়া পরও উট শিয়ালকে তার পিঠে নিয়ে চলতে থাকলো। কিন্তু উট এত মার খাওয়ার কারণে মনে খুব কষ্ট পেয়েছিল, আর শিয়াল মনে মনে খুব খুশি হয়েছিল। উটকে মার খেতে দেখে আমি তো মনে খুব শান্তি পেলাম। আরে, কখনো কখনো এমন দিনও দেখা উচিত। আহা, আমি তো বেঁচে গেছি মার খাওয়ার হাত থেকে। উট মাঝ নদীতে পৌঁছে শিয়ালকে নিয়ে ডুব দিল। আর তা দেখে শিয়াল খুব ভয় পেল আর বলল, আরে আরে, এটা কি করছো বন্ধু? তুমি জানো না যে আমি সাঁতার জানি না? তুমি এমন করলে তো আমি পানিতে ডুবে যাব, তাই না? তখন উট রাগী গলায় বলল, ডুবে গেলে আমি কি করতে পারি বলো? আমার তো এখন ডুব দিতে খুব ইচ্ছে করছে। আরে, তুমি পরে কখনো ডুব দিও, আগে তো আমাকে নদীর কিনারায় নিয়ে চলো। বন্ধুত্বে কি এসব মানায়? না শিয়াল, খাবার পরে আমার পানিতে ডুব দেওয়া অভ্যাস, আর খাবার হজম করার জন্য নদীতে ডুব দেওয়া খুবই জরুরি শিয়াল। আরে আরে, এমন করো না বন্ধু, আমাদের বন্ধুত্বের প্রতি খেয়াল তো রাখো। কেন খেয়াল করব? এই কথা তো তোমার আগেই ভাবা উচিত ছিল, আমার সাথে বন্ধুত্ব করার আগে। আমি তো এখন আর থাকতে পারছি না। না 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 না, এরকম করো না বন্ধু। তখন শিয়াল বুঝে গেল
যে উট তার সাথে করা জুলুমের প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এর আগেও উট শিয়ালের কাছ থেকে অনেকবার ধোঁকা খেয়েছে। কি, তুমি বন্ধু নামের কলঙ্ক শিয়াল, আর এই জন্য এবার আমি তোমাকে আর ছাড়বো না। আর শিয়ালকে শাস্তা করার জন্য উট কিছুক্ষণ পর মাঝ নদীতে বসে পড়ল। শিয়াল সাঁতার জানতো না, তাই সে নদীর পানিতে ডুবে মারা গেল। আর উট খুব সহজেই নদী পার হয়ে গেল। আর উট এভাবেই শিয়ালকে তার কর্মের সাজা দিয়ে দিল। এই গল্প থেকে আমরা শিখলাম যে কারো সাথে খারাপ করলে সেটা নিজের সাথেও হয়। এক দেশে ছিল এক সবুজ ঘন বন। সেই বনে অনেক পশু পাখি বাস করত। সেখানে এক সুন্দর সাদা তুলতুলে খরগোশও বাস করত, আর একটি হলুদ শিয়াল বাস করত। সেই শিয়াল ও খরগোশ খুব ভালো বন্ধু ছিল। সেই বনের ধারে ছোট বয়ে যাওয়া ঝিরঝিরে যে নদীটি ছিল, তার পাশে প্রতিদিন খরগোশ আর শিয়াল খেলা করত, একসঙ্গে খাওয়া দাওয়া করত আর গাছের ছায়ায় বিশ্রাম নিত। এভাবে খুব সুন্দরভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। হেমন্তের মধুর সময় কাটিয়ে এক সময় শুরু হলো শীতকাল। খুব শীত পড়ল সেবার, চারিদিকে বরফ পড়ে একবারে একাকার হয়ে গেল। এ সময় তো আর বাহিরে ঘোরাঘুরি করা যায় না। তাই খরগোশ শিয়ালকে বলল, চলো বন্ধু, আমরা দুজনে দুটি ঘর বানাই। একদিন তুমি আমার ঘরে গিয়ে থাকবে, আর আরেকদিন আমি তোমার ঘরে গিয়ে থাকবো। খুব মজা হবে। যেই কথা সেই কাজ। শিয়াল বরফ দিয়ে খুব সুন্দর একটি বাড়ি তৈরি করলো। রোদ পড়ে সেই বাড়ি চিকচিক করতে লাগলো। আর খরগোশ বানালো কাঠের একটি ঘর। সেটা দেখে শিয়াল তো হেসেই বাঁচে না। এটা কি বানিয়েছিস? ছি ছি ছি, তোর রুচি এত খারাপ। যাই হোক, এই বাড়িগুলোতেই তারা শীতকাল পার করলো। শীত শেষ হয়ে গ্রীষ্মকাল আসলো, আর প্রচণ্ড রোদের তাপে শিয়ালের বরফের বাড়ি গলে গেল। তখন পাজি শিয়ালটা খরগোশের এখানে আসলো আর বলল, এই বেটা খরগোশ, তুই বেরো এখান থেকে, এটা আমার ঘর, আমি থাকবো এখানে। তুমি এসব কি কথা বলছো বন্ধু? এটা তো আমার ঘর, এ ঘর আমি বানিয়েছি। চুপ বেটা, এখান থেকে বের হ আর অন্য কোথাও যেয়ে থাক, এখানে আমি থাকবো। না, আমার সাথে এমনটা করো না। চলো আমরা দুজনে মিলেমিশে এখানেই থাকি। কিন্তু পাজি শিয়াল খরগোশের কোনো কথা শুনল না। পুরনো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশের বাড়িটি দখল করে নিল আর খরগোশকে বাড়ি থেকে বের করে দিল। বেচারা খরগোশ মনের দুঃখে বনের মধ্যে দিয়ে হাঁটছে আর বলছে, শিয়াল আমার সাথে এটা কিভাবে করতে পারলো? এতদিন আমরা ভালো বন্ধু ছিলাম, এরপরেও এটা আমার সাথে কি করে করলো? এভাবে হাঁটতে হাঁটতে তার সামনে পড়ল এক ছাগল। খরগোশকে কাঁদতে দেখে সে বলল, কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো ছাগল বন্ধু, এক শিয়ালের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। শিয়াল এত পাজি, চল ওকে মজা দেখাচ্ছি। খরগোশ তখন ছাগলকে পথ দেখিয়ে ওর বাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ির সামনে এসে ছাগল শিয়ালকে বলল, দুষ্ট হতচ্ছাড়া, বের হয়ে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। তখন শিয়াল তো বের হলোই না, উল্টো তাকে দিল এক ঝাড়ি। তুই এখান থেকে ভাগ, তাছাড়া তোকে এমন পিটানি দিব যে তোর হাড়গোড় একদিকে আর তুই একদিকে। এ কথা শুনে ছাগল ভয় পেয়ে গেল আর সেখান থেকে পালিয়ে গেল। খরগোশ আবার কাঁদতে কাঁদতে বনের মধ্যে হাঁটতে শুরু করলো। এবার তার সাথে দেখা হলো এক হাতির। কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো তোমায়, এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম, সে আমাকে ঠকিয়ে আমার ঘর দখল করে নিয়েছে। আমাকে সাহায্য করার জন্য এক ছাগল গিয়েছিল সেখানে, কিন্তু সেও ভয়ে পালিয়েছে। ও, এই ব্যাপার, আমাকে নিয়ে চল তো।
দেখি কি করা যায়। হাতি খরগোশকে সাহায্য করতে আসলো, কিন্তু শিয়াল হাতিকেও বের করে দিল। এভাবে বাঘ, সিংহ, মোষ এক এক করে এসে ব্যর্থ হয়ে ফিরে গেল। এসব দেখে খরগোশ বলল, না, আর থাকবো না এই বনে। এবার চলে যাব এখান থেকে, বহু দূরে চলে যাব। এই ভেবে কাঁদতে কাঁদতে সে হাঁটতে শুরু করলো। এই সময় হাঁটতে হাঁটতে দেখা হলো এক মোরগের সাথে। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? সে কথা তোমাকে বলেই আর কি হবে, বনের বড় বড় পশুরাই কিছু করতে পারলো না, তুমি তো কোন ছাড়। তবুও মোরগ শুনেই ছাড়বে যে কি হয়েছে। বাধ্য হয়ে খরগোশ সব কথা খুলে বলল। ও, এই ব্যাপার, চল আজকেই আমি তোর বাড়ি উদ্ধার করে দিব, তুই শুধু দেখবি, কোনো কথা বলবি না। তখন খরগোশ মোরগকে তার বাড়ির ওখানে নিয়ে গেল। বাড়ির সামনে গিয়ে মোরগ গলার রগ ফুলিয়ে বলল, কাকা কাকা, মোরগ এসেছে, মোরগ এসেছে, ধরবে শিয়াল, ক ক ক ক, ধরবে শিয়াল, করবে জবাই। এই হাঁক শুনে শিয়ালের গলা গেল শুকিয়ে। এটা না জানি কোন পশু, পালায়, সময় থাকতে পালায়। এই ভেবে সে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পগার পার হয়ে গেল। আর খরগোশ তখন নিজের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।